হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু দ্য ভিডিও টিউটোরিয়াল ক্লাস। আশা করি তোমরা সবাই বাড়িতে আছো, সুস্থ আছো। আজ আমরা একটা নতুন অধ্যায় পড়ব। চলো দেখে নিই কী পড়ব আজকে। আজ আমরা পড়ব সুভাষ মুখোপাধ্যায়ের লেখা 12 মেষে নামক কবিতাটি। ঝড় ওঠে বৈশাখে, জ্যৈষ্ঠীতে আম পাকে, কম করে 2 মাস দারুণ গরম থাকে। আষাঢ়ে রথের মেলা, শ্রাবণে বন্ধ খেলা, কম করে 2 মাস চলে বর্ষার পালা। প্রথমেই কবিতার নাম প্রসঙ্গে আসি। কবিতার নামকরণ কবি করেছেন 12 মেষে, অর্থাৎ 12 মাসের কাহিনী। কবিতার নামকরণ থেকেই আমরা বুঝতে পারছি কবিতায় 12 মাস সম্পর্কে কিছু বলেছেন কবি। কবিতার প্রথমেই আমরা দেখতে পাচ্ছি ঝড় ওঠে বৈশাখে, জ্যৈষ্ঠীতে আম পাকে। আমরা জানি বৈশাখ, জ্যৈষ্ঠ, আষাঢ়, শ্রাবণ, ভাদ্র, আশ্বিন, কার্তিক, অঘ্রাণ, পৌষ, মাঘ, ফাল্গুন, চৈত্র, এই 12টি মাস নিয়ে একটি বছর গঠিত হয়। কবিতার প্রথমেই কবি বৈশাখ মাসের কথা বলেছেন। বৈশাখ মাসে বৈশিষ্ট্যই হচ্ছে সেই সময় ঝড় ওঠে, যাকে আমরা কালবৈশাখী বলে থাকি। জ্যৈষ্ঠ মাসে আম পাকে। বৈশাখ, জ্যৈষ্ঠ এই 2 মাস নিয়ে গ্রীষ্মকাল। কম করে 2 মাস দারুণ গরম থাকে। গ্রীষ্মকাল মানেই গরম। বৈশাখ, জ্যৈষ্ঠ এই 2 মাস নিয়ে যেহেতু গ্রীষ্মকাল, এই 2টি মাসব্যাপী প্রচণ্ড গরম থাকে, সে কথাই এখানে কবি বলছেন। বৈশাখ জ্যৈষ্ঠের পরে আসে আষাঢ় মাস। আষাঢ়ে কি হয়? আষাঢ় মাসে বসে রথের মেলা। শ্রাবণ মাসে কবি বলছেন খেলাধুলা বন্ধ থাকে। তার কারণ কি? তার কারণ আমরা জানি আষাঢ়, শ্রাবণ এই 2 মাস নিয়ে হয় বর্ষাকাল। বর্ষাকাল মানেই সকাল থেকে সন্ধে অনবরত বৃষ্টিপাত। তাই স্বাভাবিকভাবেই বিকালবেলা ছেলেমেয়েরা খেলাধুলা করতে পারে না। তাই কবি বলছেন শ্রাবণে বন্ধ খেলা, কম করে 2 মাস চলে বর্ষার পালা। কেন কবি বলছেন কম করে 2 মাস? তার কারণ সাধারণত আষাঢ়, শ্রাবণ এই 2 মাস নিয়েই হয় বর্ষাকাল। তবে বৃষ্টির তো নির্দিষ্ট কোনো সময়সীমা থাকে না, সেটা আষাঢ়, শ্রাবণ মাস ব্যতীত অন্য কোনো মাসেও হতে পারে। তাই কবি বলছেন কম করে 2 মাস চলে বর্ষার পালা। ভাদ্রে টেকে না মন, আশ্বিনে পার্বণ, শরতের সাদা ফুলে ঢেকে যায় কাশবন। অর্থাৎ আষাঢ়, শ্রাবণ মাসের পরেই আসে ভাদ্র মাস। ভাদ্র মাস আসা মানে মন যেন অস্থির হয়ে ওঠে। তার কারণ তারপরেই আসতে চলেছে আশ্বিন মাস, অর্থাৎ পার্বণ বা উৎসবের সময়। সেই সময় বাঙালির সর্ববৃহৎ উৎসব দুর্গাপূজা পালিত হয়। ভাদ্র আশ্বিন মাস মানেই শরৎকাল। শরৎকালে সাদা ফুলে কাশবন ঢেকে যায়। আর এই
কাশফুলের বনই আমাদের দুর্গা পূজার কথা বারবার স্মরণ করিয়ে দেয়। সেই কারণেই মন যেন অস্থির হয়ে ওঠে। কার্তিকে ধান তোলা, অঘ্রাণে ভরে গোলা, হেমন্তে হিম লেগে গোবিন্দ গাল ফোলা। ভাদ্র আশ্বিন মাসের পরেই আসে কার্তিক মাস, অর্থাৎ ফসলের সময়, ধান তোলার সময়। ধান সে সময় পরিপক্কতা পায়। চাষিরা চাষ করার পর সেই সময় ধান তোলে। কার্তিক মাসের পর আসে অঘ্রাণ মাস। তাই চাষিদের চাষ করা ফসলে সমস্ত গোলা যেন ভরে ওঠে। কার্তিক অঘ্রাণ মাস নিয়ে হয় হেমন্তকাল। এই হেমন্তের হিম লেগে অর্থাৎ ঠান্ডা লেগে গোবিন্দ নামে একটি বালকের যেন গাল ফুলে গেছে। এখানে গোবিন্দ শুধুই একটা প্রতীক মাত্র। আসলে এই সময়ের কথা কবি এখানে বলতে চেয়েছেন, যে সময় হেমন্তকালে সবে হিম পড়তে অর্থাৎ ঠান্ডা পড়তে শুরু করে। সেই সময় আসন্ন ঠান্ডায় আমাদের অনেকেরই ঠান্ডা লেগে যায়। একথাই এখানে কবি বলতে চেয়েছেন। পৌষের কাঁথা গায়ে মাখ মোটা লেপ চায়, শীতের এ দুটো মাস উত্তুরে হাওয়া দেয়। অর্থাৎ কার্তিক অঘ্রাণ মাসের পরেই আসে পৌষ মাঘ মাস। আমরা জানি পৌষ মাঘ এই দুটো মাসব্যাপী শীতকালের রাজত্ব। তাই স্বাভাবিকভাবেই পৌষ মাস মানেই আমাদের গায়ে কাঁথা দেওয়ার প্রয়োজন হয়। মাঘ মাস মানেই গায়ে লেপ দেওয়ার প্রয়োজন হয়। অর্থাৎ পৌষ মাঘ এই সময়টাই হচ্ছে কাঁথা এবং লেপের ব্যবহারের উপযুক্ত সময়। তার কারণ এই 2 মাসব্যাপীই থাকে শীতকাল, আর সমগ্র শীতকাল জুড়ে উত্তর দিক থেকে এক শীতল বাতাস প্রবাহিত হতে থাকে। ফাল্গুন ভরে ভাগে চৈত্রে চড়ক লাগে, বসন্তে ফুল নিয়ে মধুমাস রাত জাগে। পৌষ মাঘ মাসের পরে আসে ফাল্গুন চৈত্র মাস। প্রত্যেক মাসের মতো এই দুটো মাসেরও নিজস্ব কিছু বৈশিষ্ট্য আছে। ফাল্গুন মাসে আমাদের আরও একটি বড় উৎসব দোল পালিত হয়। তাই সমগ্র ফাল্গুন মাস যেন নানা রঙে রাঙিত হয়ে যায়। চৈত্র মাসে বসে চড়কের মেলা। ফাল্গুন চৈত্র এই দুটি মাস নিয়ে হয় বসন্তকাল। বসন্তকালে নানা ফুলের সমাহার। মধুমাস মানে ফাল্গুন মাসের কথাই এখানে কবি বলেছেন। আমরা জানি শীতকালে গাছের পাতা ঝরে পড়ে যায় এবং বসন্তের আগমনের সঙ্গে সঙ্গে গাছের ডালে নতুন পাতার আগমন ঘটে। সমগ্র গাছ ফুলে ফলে নূতনভাবে সজ্জিত হয়ে ওঠে। তাই কবি বলছেন, বসন্তে ফুল নিয়ে মধুমাস রাত জাগে। অর্থাৎ এই সময় ফাল্গুন মাসে বসন্তকালে সকল বৃক্ষই যেন ফুলে ফলে নতুনভাবে সজ্জিত হয়ে যায়। গাছের শোভা আরও বর্ধিত হয়। এই কথাই
কবি এই অংশটায় বলতে চেয়েছেন। সুতরাং পুরো কবিতাটি পাঠ করার পর আমরা বুঝতে পারলাম কবি কেন কবিতার নাম রেখেছেন 12 মেশে। 12 মাসের কাহিনী এখানে কবি বলেছেন। শুধু 12 মাসের কাহিনী নয়, আমরা জানি বৈশাখ জ্যৈষ্ঠ মাস নিয়ে হয় গ্রীষ্মকাল, আষাঢ় শ্রাবণ মাস নিয়ে হয় বর্ষাকাল, ভাদ্র আশ্বিন মাস নিয়ে হয় শরৎকাল, কার্তিক অঘ্রাণ মাস নিয়ে হয় হেমন্তকাল, পৌষ মাঘ এই 2 মাস নিয়ে শীতকাল এবং ফাল্গুন চৈত্র মাস নিয়ে হয় বসন্তকাল। 12 মাসের পাশাপাশি 6টি ঋতুর বৈশিষ্ট্য সম্পর্কেও কবি আমাদের অবগত করেছেন। আমরা এখান থেকে জানতে পারলাম কোন মাসের কোন ঋতুর কী বৈশিষ্ট্য, তার সুবিধা বা অসুবিধা সে সম্পর্কেও আমরা এখান থেকে জানতে পারলাম। আমরা জানতে পারলাম ঋতু বৈচিত্র্য সম্পর্কে। প্রতিটা মাস তথা প্রতিটা ঋতুর একটি নিজস্ব বৈশিষ্ট্য আছে এবং প্রতিটা ঋতুই তার নিজস্ব বৈশিষ্ট্য নিয়ে আমাদের কাছে নতুন নতুন রূপে ধরা দেয়, সে কথাও আমরা বুঝতে পারলাম। এছাড়াও জানলাম কোন সময় কি পাওয়া যায় এবং আমাদের বিভিন্ন উৎসব সম্পর্কেও আমরা অবগত হলাম। সুতরাং কবিতার নামকরণটি অবশ্যই সার্থক। আজ আমরা পড়লাম সুভাষ মুখোপাধ্যায়ের লেখা 12 মেশে নামক কবিতাটি। আশা করি কবিতাটি পড়ে তোমাদের ভালো লেগেছে, তোমরা কবিতাটির বিষয়বস্তু বুঝতে পেরেছ। এই কবিতা থেকে আমরা অনেক নতুন তথ্য পেলাম। তোমরা বাড়িতে কবিতাটি আবার ভালোভাবে পাঠ করবে। কবিতায় বেশ কিছু নূতন শব্দও আমরা পড়লাম, যার অর্থ তোমাদের পাঠ্যপুস্তকে দেওয়া আছে, সেগুলিও তোমরা পাঠ করবে। আশা করি আজকের পাঠ তোমাদের ভালো লেগেছে। আজকের পাঠ এখানেই শেষ। বাড়িতে থেকো, সুস্থ থেকো এবং মন দিয়ে পড়াশোনা করো। থ্যাংক ইউ।